বুঝতে 55 জন পারছি। স্যার। 55 জন, 5 জন নাই। স্যার আমাদের তো দুজন পার্মানেন্ট দেখছেন তো। হ্যাঁ, আর দুই- আহ, আর 3 জন নাই। তিনজন না। আচ্ছা, 3 জন নাই কেন? আচ্ছা, এটা পরে দেখি, আবার মনে রেখে যে 3 জন নাই গা। আচ্ছা, তাহলে আমরা ওই শুরু করি। এটা এমন কিছু নাই, এটা তোমার ওই অত মানে কনসেন্ট্রেট করার কিছু নাই। আমি কিছু মানে ইনফরমেশন শেয়ার করব, ওটা কাজে লাগতে পারে, নাও লাগতে পারে, ঠিক আছে? এটার সাথে তোমার অন্য কিছু নির্ভর করবে না। ভয় পেও না আর কি, এটা পরীক্ষা টরীক্ষায় আসবে না, ঠিক আছে? ক্যাপস্টোন আমাদের যে ডিজাইন কোর্স, এই ক্যাপস্টোন কোর্সটা আসলে আগে 2021-এ তোমার ওইটা ম্যান্ডেটরি ছিল এই ইয়ার জন্য, এই অ্যাক্রিডিটেশন পাওয়ার জন্য। 2021-এর আগে তুমি যদি অ্যাক্রিডিটেশন পাইতে চাও ব্যাটের, তাহলে তোমার এই ক্যাপশন ডিজাইন কোর্সটা থাকার লাগতো, ম্যান্ডেটরি ছিল। আর এখন যেটা করছে, ক্যাপশন ডিজাইন কোর্সটা ম্যান্ডেটরি নাই। এখন ওই আমাদের যে ওই যে ওবি অনুযায়ী কিছু যে আমাদের রিকোয়ারমেন্ট, ওইটা ক্যাপস্টোন এর মতো অন্য কোনো কোর্স যদি ডিজাইন থাকে মানে থাকে, তাহলে ওইটা দিয়ে কাজ চলে যাবে। মানে এটা ম্যান্ডেটরি না। ধরো প্রজেক্ট, আমাদের যে থিসিস এন্ড প্রজেক্ট আছে, ওই থিসিস এন্ড প্রজেক্টের মধ্যেও যদি ক্যাপশনের মতো ওই ডিজাইনের ইয়া থাকে, সিস্টেম থাকে, বা অন্য কোর্সে যদি থাকতো, তাহলে ওইটা দিয়ে তোমার ক্যাপশনের কাজ চলে যেত। কিন্তু যেহেতু এটা একটা ভালো জিনিস, তো এই জন্য আমরা আমাদের সিলেবাস এটা অন্তর্ভুক্ত করছি আর কি, ঠিক আছে? এইটার মেইন উদ্দেশ্য যেটা, এটা মেইন উদ্দেশ্য হলো যে এই তোমার এই 3-4 বছর ধরে যা শিখবে, শিখলে তোমার কিছু প্র্যাকটিক্যাল মানে হ্যান্ড অন এক্সপিরিয়েন্স, যেটা প্র্যাকটিক্যাল কিছু এক্সপিরিয়েন্স, যেটা প্রফেশনালি তোমার কাজে লাগবে। তুমি যে সময় ইঞ্জিনিয়ারিং প্রফেশনাল হিসেবে কোন এক জায়গায় জব করতে যাবা, ওইটা কাজে লাগবে। এইটা হলো তার মূল থিম আর কি। মানে হাতে কলমে কিছু ডেভেলপ করবে, তার ইঞ্জিনিয়ারিং নলেজ কাজে লাগায়, যাতে তোমার প্রফেশনাল ডেভেলপমেন্ট হয়, ঠিক আছে? এটা হলো তার মূল থিম। আর এটা আমাদের, হ্যাঁ, এটা একটা মানে আমাদের এখানে নতুন, আমাদের বাংলাদেশে এটা এখনো নতুন। কিন্তু এটা তোমার বাইরের কান্ট্রিতে এটা এটা অনেক আগে থেকে ইন্ট্রোডিউস করা আছে, যেটা তোমার প্রফেশনাল কম্পিটেন্সির জন্য ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? আর এটা সিনিয়র সিনিয়র ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য সাধারণত এটা ডিজাইন করা হয়, যাতে সে আগে থেকেই তার বেসিক যেটা থাকে, আহ, ধরো আমাদের যে মেটেরিয়ালস এন্ড মেটালার্জি ইঞ্জিনিয়ার, মেটেরিয়াল সায়েন্সের যে বেসিক, এগুলো যাতে তার আগে থাকে এবং সে প্র্যাকটিক্যালি কিছু কাজ করবে, ঠিক আছে? এইটা তোমার এই কোর্সের মূল উদ্দেশ্য আর কি। আর এইটার মধ্যে একটা জিনিস, যে একটা হলো হাতে কলমে কাজ করা, আর একটা হলো যে এই কাজের জন্য, এটার জন্য তোমার ধরো তোমার টিমের মধ্যে কাজ করতে হয়। তো টিমের মধ্যে যদি কাজ করতে হয়, তাহলে টিম পার্সনদের সাথে তোমার কমিউনিকেশন করতে হবে, ঠিক না? যে তুমি কমিউনিকেট করবা আরেকজনের সাথে, এইটা শিখা। এবং ধরো তুমি কিছু প্রবলেমে পড়বা, এই প্রবলেম গুলো সলভ করতে গেলে কার সাথে তুমি সমাধান হবা, এইটা তোমার একটা ডেভেলপমেন্ট হয়। আরেকটা হইলো যে তুমি যে সময় প্রজেক্ট চুজ করবা, তখন তুমি কি প্রজেক্ট চুজ করবা, তখন তোমার কি করতে হয়? তোমার সিনিয়রদের সাথে কনসাল্ট করতে হয়, হ্যাঁ, টিচারদের সাথে তোমার একটু কনসাল্ট করতে হয়। তো এই জিনিসগুলা তুমি এই কোর্সের মাধ্যমে করবা, এবং এটা একটা শিক্ষা যে কমিউনিকেশন। শুধু কমিউনিকেশন যে না তুমি প্রেজেন্ট করলা, এটা একটা কমিউনিকেশন। এটা তুমি অন্য কোর্সে হয় শুধু প্রেজেন্টেশন, মানে তোমার প্রেজেন্টেশন পার্ট যেটা, এটা অন্য কোর্সে আসে। আহ, এবং এটা ছাড়া যে তুমি এই অন্য অন্য মানুষের সাথে communication, এইটা এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আর কি। প্রবলেম সলভিং, প্রবলেম ফাইন্ডিং, সলিউশন, এগুলো সবই তোমার কমিউনিকেশন এইখানে। টিম ওয়ার্ক, এটা একটা ভালো একটা ইয়ে আসে এখান থেকে। হ্যালো, Yes, sir. আছো?
জি স্যার, আছি স্যার। যে এটা হলো তোমার, এটা হলো শব্দটা এখানে লেখা আছে। এটা হলো তোমার এই শব্দটা ওই আমি যে এখান থেকে এটা নিছি, এটা 1996 সালের একটা আহ, তোমার মেটেরিয়াল সায়েন্স ক্যাপশন প্রজেক্ট একটা ইয়া পেপার, কিভাবে ডিজাইন করতে হবে ওই রিলেটেড। ওইখানে একটা লেখা, শব্দটা লেখা আছে লার্জ স্কেল ক্যাপশন ডিজাইন। তো আমরা ওই শব্দটার দিকে তো জোর দিও না, কিন্তু আবার এত ছোট মনে করে না। লার্জ স্কেল শব্দটা বড়, কিন্তু যেহেতু এটা 2 টার্ম ব্যাপী হবে, ঠিক না? তুমি প্রতি সপ্তাহে 3 ঘন্টা 3 ঘন্টা কাজ করবা, এরকম আহ, এই 14 14 28 সপ্তাহ কাজ করার পরে তুমি এমন একটা কিছু তৈরি করবা যেটা মানে 28 সপ্তাহের মতো তুমি ইনপুট দেওয়ার মতো একটা কিছু হয়। এই জন্য এটা লার্জ স্কেল, এই হিসেবে লার্জ স্কেল। ঠিক আছে না? কিন্তু এই লার্জ স্কেল মানে না এই না যে তুমি একটা স্পেস ক্রাফট ডিজাইন করবা, ওইটা তুমি ইমপ্লিমেন্ট করবা, ওই ধরনের লার্জ স্কেল না। আমার কথা বুঝতে পারছো না? মানে লার্জ স্কেল হবে যাতে তুমি 28 সপ্তাহের একটা জিনিস এই 28 সপ্তাহে তুমি এমন একটা কিছু ডেভেলপ করলে যেটা ওই 28 সপ্তাহের মতো দেখা যায়। এটা হলো কথা। ইয়েস স্যার। হ্যাঁ, কিন্তু এত বড় কিছু হবে না যে এই ধরো তুমি স্ক্রিপ্ট ডিজাইন করলা অথবা অন্য কিছু বড় প্লেন ডিজাইন করলা, ওইরকম কিছু হইতে পারবে না এটা। এই 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 ধরনের স্কেল না। আর এটা ওই যে এক্সারসাইজ রিটেন কমিউনিকেশন সেল, যে তুমি কিছু প্রপোজাল তৈরি করবা। প্রথম পার্ট যেটা, ওটা প্রপোজাল তৈরি করা, এরপরে রিপোর্ট তৈরি করা। এগুলো হলো এখানে তুমি কমিউনিকেশন স্কিল কিছু এক্সারসাইজ হবে এখানে। আর যে একটা প্রেজেন্টেশন হবে, ডেমনস্ট্রেশন হবে, প্রেজেন্টেশন হবে অথবা এবং ডেমনস্ট্রেশন হবে। তো তোমার এখানে ওরাল স্কিল দেখবে। এরপরে হলো তোমার কমিউনিকেশনের আরেকটা পার্ট হলো যে তোমার আহ, অন্যান্য ইঞ্জিনিয়ারিং প্রফেশনাল সাথে তোমার বড় ভাই অথবা তোমার এই অন্য কোনো অ্যালামনাই, এদের সাথে তুমি এই বিভিন্ন দিক নিয়ে তোমার আলাপ করতে হবে আর কি। ঠিক আছে? এথিক্যাল, এই জিনিসটা তুমি যে ডিজাইন করতেছো এটা কি এথিক্যাল কিনা, আহ, মানে এখানে কোনো ধরো পেটেন্টে কোনো ঝামেলা আছে কিনা। ঠিক আছে? এই আবার দেখতে এটা অন্য কোনো প্রবলেম তৈরি করে কিনা, এথিক্যাল এটা সোশ্যাল কোনো ঝামেলা আছে কিনা। এরপরে এনভায়রনমেন্টাল এসপেক্ট থেকে কোনো ঝামেলা আছে কিনা। তুমি এমন একটা প্রজেক্ট ডিজাইন করলা, ওই প্রজেক্টটা যদি ইমপ্লিমেন্ট হয়, সবাই যদি করে, তাহলে তোমার এনভায়রনমেন্টাল কোনো একটা প্রবলেম হবে, হয়তো কার্বন ডাই অক্সাইড এমিশন বেশি হবে। ঠিক আছে না? ওই ধরনের তুমি এগুলো চিন্তা করতে হবে আর কি। আহ, আর একটু হলো যে আমরা এটা আহ, দুই টার্ম 2 টার্ম ব্যাপী করব। আর মানে আইডিয়ালি এটা ফোর্থ মানে ফোর্থ ইয়ারে হইলে ভালো হতো। লাস্ট 2টা টার্মে হলে ভালো হতো আইডিয়ালি। কারণ ওইখানে তোমার বেসিকের সাথে সাথে তুমি কিছু ডিপার্টমেন্টাল তো অপশনাল কোর্সও তুমি কিছু ইয়া করতে পারতা। হ্যাঁ, মানে তুমি অলরেডি তুমি জানতে পারতা। ধরো তুমি থার্ড ইয়ারে গিয়া সিরামিক কোর্স এখন পড়বা, ঠিক না? তুমি এখনো সিরামিক্স কোর্স পড়ো নাই। ধরো তুমি ফোর্থ ইয়ারে গিয়া তুমি পলিমার পড়বা, তুমি এখনো পলিমার পড়ো নাই, ঠিক না? এরকম জিনিসগুলা হইলে আগে থেকে হয়ে গেলে, তুমি যদি পলিমার নিয়ে কাজ করতে চাও, সিরামিক নিয়ে কাজ করতে চাও, তোমার আগে থেকে একটা তোমার সাধারণ একটা আইডিয়া থাকতো, বেসিক কিছু ইয়া থাকতো। তো এটা তোমার জন্য সুবিধা হতো। এটা হলো তোমার আইডিয়ালি। কিন্তু আমাদের যেহেতু ফোর্থ ইয়ারে আর একটা প্রজেক্ট এন্ড থিসিস আছে যেটা বড় স্কেলে, আর বড় স্কেলে 3 ক্রেডিট 3 ক্রেডিট 6 ক্রেডিট। এই জন্য আমরা ওইখানে দিলে তাহলে দেখা যায় যে পুরো টার্ম জুড়ে শুধু তোমরা ওই ল্যাবে ঘোরাঘুরি করবে, তাহলে আর কোর্স ওয়ার্ক কিছু থাকে না আর কি। তার জন্য ওই ল্যাবটারে একটু কোর্স ওয়ার্ক আর ল্যাবের ডিস্ট্রিবিউশনটা একটু হোমোজেনাইজ করার জন্য এই থার্ড ইয়ারে নিয়ে আসা হয়েছে এই ক্যাপশনটা, যাতে তোমার বেসিক নলেজটা তুমি থাকে, আর থার্ড ইয়ারে তুমি পড়তে পড়তে তুমি তোমার কাজ আগায় নিতে পারবে আর কি, এই হিসেবে। ঠিক আছে? এগুলো বলছে। মেইন একটা হলো যে সিলেকশনের প্রজেক্ট প্রজেক্ট সিলেকশন করার পরে তোমার ওই সাথে রিটেন ওরাল কমিউনিকেশন, এগুলো তোমার ডেভেলপমেন্ট হবে। ঠিক আছে? আর অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে একটা দিক হলো আমরা 3 জন ফ্যাকাল্টি মেম্বার এটা ডিল করব, যেটার মধ্যে তোমার ক্লাস ডিসকাশন,
তোমার ওয়ার্ক প্রোগ্রেস এগুলা মেন দুইজন তোমার ফলো করবে। আর আমি মাঝে মাঝে একটা ফিডব্যাক নিব, সপ্তাহে একবার বা 2 সপ্তাহে একবার আমি টোটাল সবার সাথে একসাথে একটা ফিডব্যাক নিব। এটা হলো তোমার অফ অফ টাইমে, যেমন এরকম ইয়াতে এই আহ, যদি যদি তোমার কন্টিনিউয়াস ক্লাস থাকে তাহলে আমি ক্লাসের সময় নিব না, ওইটা নিব হলো ইয়ার পরে, সন্ধ্যার পরে আর কি। এটা 2 সপ্তাহ বা 1 সপ্তাহ পরে আমি সবাইকে নিয়ে এটা হলো অফ, এই অনলাইনই হবে শুধু। আমার সাথে যেটা কমিউনিকেশন এটা শুধু অনলাইন হবে। আমি জানতে চাবো যে তোমরা কি করলা, ঠিক আছে? কিন্তু মেইন প্রোগ্রেস ওই মনিটর ওরাই করবে, কিন্তু আমি মাঝে মাঝে জানতে চাবো কতদূর হইলো, ঠিক আছে? আর এইটা হলো গ্রুপে কাজ করবা তোমরা। কি গ্রুপ ওই সিলেকশন যেটা ওটা কি কনফার্ম হয়ে গেছে? স্যার ওটা হচ্ছে স্যার ম্যাডামের সঙ্গে কথা বলছিলাম, তো ম্যাডাম বললো যে হচ্ছে আপনার মানে পরে আপনাদের সঙ্গে ডিসিশন নিয়ে জানাবে আর কি, মানে রোল ওয়াইজ হবে নাকি আমরা হচ্ছে ঠিক করবো আর কি। ও, ও, এমনি তো আমাদের ডিসিশন ছিল তো, মানে আমরা তো বলছিলাম যে রোল অনুযায়ী হবে। তো আচ্ছা ঠিক আছে, সে ও আর আমার সাথে আমাদের সাথে আলাপ করেনি আর কি। ঠিক আছে, ওইটা তাহলে থাকলো আর কি। আচ্ছা, আর ইন্ডিভিজুয়াল প্রোডাক্টস এটা তোমার ওই ইনসেক্টর তুমি তোমার ওই ইয়া অনুযায়ী, সেকশন অনুযায়ী তুমি তো আপডেট দিবা, ঠিক আছে না? আর তোমার ফার্স্ট ইয়ারের মেইন, ফার্স্ট সেমিস্টারের মানে ফার্স্ট টার্মের যেটা মেইন, এটা হলো তোমার অবশ্যই একটা তুমি এই ততক্ষণে তুমি ইয়া করে ফেলবা, এই তোমার প্রজেক্টটা সিলেকশন হয়ে যাবে যে তুমি কি প্রজেক্ট নিয়ে কাজ করবা, তুমি কিভাবে কাজ করবা, ওইটা তোমার মাথায় এসে পড়বে এবং এটা তুমি একটা লিখিত আকারে ফরম্যাটে দিবা। আর এইটা হলো ফার্স্ট ইয়ারের কাজ আর কি। যতক্ষণ না তুমি এই প্রপোজাল না দিবা ততক্ষণ তুমি এটার কন্টিনিউশন গ্রেড পাবা না, ঠিক আছে না? এটা হলো মানে এই 1 নাম্বার ক্রাইটেরিয়া আর কি তুমি কন্ডিশন পাওয়ার জন্য। আর তুমি এই নিয়ে এই চিন্তায় বসে থাকো না যে আমার তো ফার্স্ট ইয়ারে শুধু হইলো কাজ হইলো একটা রিপোর্ট জমা দেওয়া, যে প্রপোজাল তৈরি করব। কিন্তু এমন হইলো যে তুমি প্রপোজালে একটা কিছু লেখলা, কিন্তু তুমি এটা হ্যান্ড অন এক্সপেরিমেন্ট করো নাই বা কেউ করছে ওইটার সম্বন্ধে তোমার আইডিয়া নাই। তাহলে তুমি যে সময় হাতে কলমে করতে যাবা ফার্স্ট ইয়ারের পরে, তাহলে তুমি সেকেন্ড ইয়ার, এই সেকেন্ড টার্মের যে সময় তুমি করতে যাবা দেখবে যে এটা হয় না, ঠিক আছে না? মানুষ হয়তো বলছে যেভাবে ভেবে করলে হয়, কিন্তু তুমি পারতেছ না, তখন কি করতে পারো? তুমি তো আর রিমেইন করতে পারবে না। তুমি তো অলরেডি প্রপোজাল জমা দিয়ে দিছে, তোমার এখন কি করতে হবে? তোমার ওই প্রপোজাল থেকে তখন অন্যদিকে যাইতে হবে। তো এটা অবশ্যই ভালো দেখাবে না আর কি। আমার কথা বুঝছো না? এই জন্য তুমি প্রপোজাল লেখার আগেই তুমি কিছু বেসিক কিছু এই ছোটখাটো ইয়া করে নিবা আর কি, যে না এটা হয়, এটা দিয়ে হবে। আহ, আমার কথা বুঝতে পারছো? ধরো তুমি এই গতবারে যেমন একটা ছেলে, ও একটা গ্রুপ, ওরা ওই রিসাইক্লিং করতে চাইছে কিছু ইয়া মেটেরিয়াল, গার্বেজ, এফ্লুয়েন্ট, ইন্ডাস্ট্রি থেকে কিছু এফ্লুয়েন্ট যেটাগুলো বাইর হয়, এগুলো তো সাধারণত ডাম্প করে। তো ওটা ওরা ইউটিলাইজ করতে গেছে ইট বানানোর জন্য। তো ওদের কাজ ছিল হলো ইট বানাবে ইয়া দিয়া, এই এফ্লুয়েন্ট এর সাথে তোমার পলিমারিক একটা অ্যাডহেসিভ দিবে। কিন্তু এটা ইজি ছিল, কিন্তু ওরা কখনো ট্রাই করে নাই। ওরা মনে করছে যে এটা তো হয়, এটা হয়, এটা হয়, খালি আমার একটা ডাই লাগবে, ডাই হইলে হবে। ওরা চিন্তা করে রাখছে, হইতে হইতে শেষ পর্যন্ত ওরা করতে পারেনি। মানে ওরা সিরিয়াসও ছিল না একদিক দিয়া, আর একটা হইলো যে ওই মানে ওইটা যে হবে কি হবে না ওইটারও আগে থেকে চিন্তা করতে পারেনি। তো এটা হয়নি আলটিমেটলি আর কি। তো ওই মানে কোনো একটা ডিজাইন করলে সিম্পল হইলো, ওইটা তুমি মানে যতক্ষণ না তুমি হাতে কলমে করতেছো ততক্ষণ পর্যন্ত বুঝবে না যে তুমি কি ধরনের এই অবস্টাকেল তুমি ফেস করবা, ঠিক আছে না? ওই জন্য তোমার ওই রিপোর্টের জন্যই বসে থাকলে হবে না, যে না আমার তো কাজ শুধু রিপোর্ট দেওয়া। তো রিপোর্ট দেওয়ার সাথে সাথে তুমি এক স্টেপ আগে যাওয়ার চেষ্টা করবে, যে না আমি রিপোর্ট করে ফেলছি, আমি তো জানি এটা হবে। তো তুমি করার চেষ্টা করবে, এইটা হইলো এই, তাহলে তোমার আর পরে ঝামেলা হবে না। আর স্যার এই আহ, আমাদের তো তাহলে স্যার এইবার জাস্ট ওই প্রপোজাল জমা দিলেই হবে নাকি? মানে হ্যাঁ, এই প্রপোজাল হলো অফিসিয়ালি প্রপোজাল জমা দিলে তুমি কন্টিনিউশন গ্রেড পাবা। এইটা ঠিক হয়ে গেল। আচ্ছা স্যার, কিন্তু ওই পেপারটা কেমনে ডিজাইন করা লাগে, কেমনে প্রপোজাল দেওয়া লাগে, এই বিষয়ে কি আমাদের শেখানো হবে?
হ্যাঁ হ্যাঁ, ও একটা তোমার একটা ফরম্যাট দেওয়া হবে, তুমি ওই ফরম্যাট অনুযায়ী তোমার প্রপোজালটা তুমি দাঁড় করাবে আর কি। জি স্যার, স্যার থ্যাংক ইউ। তাহলে কি আমরা ওই যে মানে ওই যে এক্সপেরিমেন্টটা যেটা ওটা কি একেবারে 3-1 একটু করে নিয়ে দেখবো যে মানে আদৌ হচ্ছে কিনা এরকম কিছু? হ্যাঁ মানে তুমি শুধু ওই লেখার মধ্যেই থাইকো না আর কি। ধরো তুমি ডিজাইন করলে এভাবে করবে, মেথোলজি সাজাইলা যেভাবে করতে হয়, ঠিক আছে হুম। না? তুমি তো নতুন কোনো আবিষ্কার করবে না, অলরেডি এক্সিস্টিং যে টেকনোলজি আছে ওই টেকনোলজি তুমি কাজে লাগাবা। ঠিক, অন্য কোনো নতুন আবিষ্কার না তো। ক্যাপশনে তো তোমার আবিষ্কার না, ধরো তুমি নতুন ইনফরমেশন জেনারেট করবে না, ওইটা না। অলরেডি ইনফরমেশন আছে, অলরেডি এস্টাবলিশ টেকনোলজি আছে, তুমি এমন একটা কিছু করবা ওই সবগুলা মানে তোমার ওই ইয়া থেকে নলেজ গুলা থেকে, অলরেডি এস্টাবলিশ টেকনোলজি থেকে তুমি একটা কিছু ডিজাইন করবা, একটা কিছু বানাইলা, ঠিক আছে? এরকম আর কি। তো এই জন্য যেহেতু তুমি এটা হাতে কলমে করতেই হবে, তো তুমি এটা লাস্ট মোমেন্ট পর্যন্ত না রাখলা, তুমি আগে থেকেই কিছু করতে থাকলা, ঠিক আছে না? ধরো একটা উদাহরণ দেই, ধরো ওই যে গতবার ছিল একটা স্প্রে প্যারালাইসিস টেকনিক ডেভেলপ করবে অটোমেটিক। তো স্প্রে প্যারালাইসিস টেকনিকে স্প্রে প্যারালাইসিস হলো তোমার স্প্রে করে, ঠিক আছে না? একটা সলিউশন স্প্রে করবে, একটা সাবস্ট্রেটের উপর পড়বে, আর ওই সাবস্ট্রেটটা থাকবে হিটেড। তো অটোমেটিক স্প্রে প্যারালাইসিস শব্দটার মধ্যে তোমার কতগুলো জিনিস থাকে, একটা হলো স্প্রে করা অটোমেটিক, মানে 1 সেকেন্ডে বা 1 মিনিটে এই পরিমাণ স্প্রে হবে, ঠিক আছে না? তো এটা স্প্রে কন্ট্রোলের জন্য একটা নজল লাগবে, একটা ভালভ লাগবে, ঠিক আছে না? আবার তোমার যে সময় এটা শব্দটা হলো প্যারালাইসিস, তো প্যারালাইসিস করতে গেলে নিচে একটা সাবস্ট্রেট থাকবে যেটা হিটিং অংশ থাকবে, যেটা হিটেড থাকবে, সাবস্ট্রেটটা হিটেড অবস্থা থাকবে, স্প্রেটা সাবস্ট্রেটের উপর পড়বে, আর ওইটা এই ইয়া হয়ে যাবে, ওই সলিউশনটা যদি তোমার কোনো ইয়া থাকে, এটা বাষ্প মানে যদি কোনো সলভেন্ট থাকে তো সলভেন্টটা উইরা যাবে, ঠিক না? একটা ফিল্ম তৈরি হবে। তো ওরা যেটা করছে, ওরা তো জানে যে এটা এই একটা ভালভ নিয়ে আসবে, আর একটা ভালভের সাথে সলিনয়েড ভালভ, আর একটা ওই একটা কন্ট্রোলার নিয়ে আসবে, তাইলে হয়ে যায়। তো এটার সাথে নজল আছে, কন্ট্রোল ভালভটার সাথে আবার তোমার কানেক্ট করতে হবে কম্পিউটারের। তো অনেকগুলো কাজ না, ওরা ডিজাইন করে রাখছে যে হ্যাঁ এটা তো সোজা, এটা তো সলিনয়েড ভালভ, সলিনয়েড ভালভের সাথে আমার কম্পিউটারের সাথে একটা কি নর্মাল যে আরডি আর কি আরডিএন আছে, ওটা কানেক্ট করবে, তাহলে এটা হয়ে যাবে। কিন্তু তোমার এই আরডিনো যে ইয়াটা সিস্টেমটা, এটার সাথে তোমার এই তোমার ভালভের একটা যোগাযোগ থাকতে হবে। তো ওরা তো জানে যেটা হবেই, কিন্তু পরে যে সময় করতে গেছে তখন দেখে যে না, এই যে এই এই কম্পিউটারের সাথে যে ইয়া কানেকশনটা, এটার জন্য যে সলিড ভালভ, এটা আর বাংলাদেশে পাওয়া যায় না। তো এটা বিপদ না? তো ওরা যে সময় এই এইটার মধ্যেই কনসেন্ট্রেট, তখন ওই ওই সলিনয়েড ভালভ পাইতে পাইতে ওদের সময় নষ্ট হয়ে গেছে। আর নিচে যে একটা, এটা তো প্যারালাইসিস, তো প্যারালাইসিস তো তোমার টেম্পারেচারটা কন্ট্রোল করার কথা, ওইদিকে আর ওরা যাইতে পারে না, ঠিক আছে না? মানে ওই ইয়া পর্যন্ত আটকে গেছে। যেমন আরেকটা উদাহরণ দেই, একটা গ্রুপ বলছে যে আমরা ইয়া বানাবো, এই পিএইচ সেন্সর। পিএইচ সেন্সর করবে, এবং পিএইচ সেন্সরের কাজ হলো শুধু পিএইচ মাপা না, পিএইচ সেন্সর দিয়ে আমি করশন এনভায়রনমেন্ট আমি ইয়া করব, প্রেডিক্ট করব, যে আমার আমার যে সেন্সরটা ওটা বলে দিবে যে এখন তোমার জিনিস করট হইতেছে এই পিএইচ চেঞ্জের দিকে। তো ওরা চিন্তা করছে যে হ্যাঁ আমি একটা পিএইচ সেন্সর বানাবো, এই পিএইচ সেন্সরটা ইয়ার হবে, এই পলিমারিক পিএইচ সেন্সর। তো পলিমারিক পিএইচ সেন্সর একটা ডেভেলপ করছে, কিন্তু এটা যে সময় ওই পিএইচ মিটারের মধ্যে মতো যে সময় তোমার কাজে লাগাতে যাবে, তখন এটা তো সলিড স্টেট, কিন্তু বাজারে যে তোমার পিএইচ সেন্সর গুলো, এগুলো হলো ইলেকট্রোলাইট বেস। তো তুমি এখন ওই সেন্সরটা ওইটার মধ্যে তোমার বাজারে পাওয়া যায় যে এই ইলেকট্রোলাইট সেন্সর, ওইটা তুমি ওখানে কাজে লাগাতে পারতেছ না, কারণ এটা তো সলিড স্টেট। তো প্রথমে চিন্তা করে রাখছে যে না এটা তো ইজি, আমি খালি এইখানে ম্যাটেরিয়ালটা ডেভেলপ করব যেটা হলো কন্ডাকটিভ পলিমার হবে। ওরা কন্ডাকটিভ পলিমার তৈরি করছে, কিন্তু কন্ডাকটিভ পলিমারটা আর তোমার সেন্সরের হিসেবে আর দেখাতে পারেনি। কন্ডাক্টিভিটি শো করছে যে হ্যাঁ আমি একটা পলিমার ডেভেলপ করছি যেটা না কারেন্ট পাস করে এবং সে সেন্স করতে পারে, সিগন্যাল পাঠাইতে পারে। তো এইটা সে আর ওই পিএইচ সেন্সরের মতো আসল যে ওইটার করতে পারেনি, কারণ দুইটা দিক ছিল।
একটা হলো কন্ডাক্টিভ পলিমার আর একটা হলো সেন্সর হিসেবে ওইটার অ্যাপ্লিকেশন। তো ওরা কন্ডাক্টিভ পলিমারটা বাইর করছে, কিন্তু সেন্সর হিসেবে দেখাতে পারেনি, কারণ ওই যে তুমি ওই ওই সলিড স্টেট যে ডিজাইন ওইটা তো বাংলাদেশে আর নাই, ওটা স্যার পারেনি। একটা প্রশ্ন ছিল হ্যাঁ স্যার, এই যে বড় ভাইয়ারা যেগুলো করছে মানে ওনারা শেষ করতে পারে নাই, এই ধরনের এক্সিস্টিং কোন প্রজেক্ট কি আমরা শেষ করলে হবে? মানে ওটা আমরা হ্যাঁ বানানোর ট্রাই হ্যাঁ করতে হ্যাঁ হ্যাঁ, এইটা হইলো তোমার ইয়ার সাথে, ওই যে তোমার যে কোর্স কোঅর্ডিনেটর থাকবে ওই যে সেকশন অনুযায়ী, উনি যদি অ্যাপ্রুভ করে অসুবিধা নাই, এটা থ্যাংক ইউ। অসুবিধা নাই। যেমন আমি বেশিরভাগই ওরা নিজেরা ইয়া করছিল, চুজ করছিল যে আমরা নিজেরটা নিজে আমি ওপেন দিছি, আচ্ছা ঠিক আছে তোমরা এটা করো। তো একটা গ্রুপে খালি আমি বলছিলাম যে তোমরা স্পেসিফিকলি এই কাজটা করো, যেমন একটা ওই যে কন্ডাক্টিভিটি মেজারমেন্ট, ফিল্মের কন্ডাক্টিভ মেজারমেন্ট। তো ওই কাজটা আসলে ওরা বেশি দূর করতে পারে নাই, মানে ওই যে ওরা মানে ওরা বুঝছে যে হ্যাঁ এটা তো অনেক ইজি, এটা কোনো ব্যাপার না। ওরা ওই একটা স্ট্রাকচার ইয়া করছে ঠিকই, কিন্তু ওই ফিল্মের লেভেলের যে কন্ডাক্টিভিটি, ঠিক না, তুমি যতক্ষণ না হাতে কলমে মাপতেছো যে না আমি হলো একটা ফিল্মের কন্ডাক্টিভিটি মাপবো, ফিল্মটা কি ইনসুলেটিং, ফিল্মটা কি খুব কন্ডাক্টিভ, তুমি হাতে কলমে না দেওয়ার আগ পর্যন্ত তুমি তো এটা বুঝতে পারবে না, ঠিক না। এখন ওরা একটা একটা কিছু ডেভেলপ করছে ঠিকই, যেটা দিয়ে তোমার কন্ডাক্টিভ মাপা যায়। হ্যাঁ ওই ধরো ওই 4 পয়েন্ট প্রোবের একটা কন্ডাক্টিভ মেজারমেন্ট করছে, কিন্তু যে সময় শেষের দিকে এসে যে সময় মাপতে গেছে তখন দেখে যে না এইটা তো এত ছোট লেভেলে হয়। আমার আমি যে ডিজাইন করছি, আমার যে ওই সেন্সর কন্ডাক্টিভ মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট ওইটার মধ্যে হয় না। তো এটা কখন হয়েছে, যে সময় শেষে তুমি গেছো, তোরা তো চিন্তা করে রাখছে যে আমি একটা স্ট্রাকচার বানাবো, আমার প্রব সোজা প্রব বানাবো, প্রব হয়ে যাবে, আর আমি খালি একটা অ্যামিটারের সাথে বা একটা ভোল্টমিটারের সাথে আহ, এই কানেক্ট করে দিব, তাহলে ওইখানে ডাইরেক্ট আমার রিডিংটা দেখাবে। কিন্তু তুমি যে সময় ফিল্মে, তখন ফিল্ম তো তোমার যদি ইনসুলেটিং হয় তো ও তো অনেক কম রেঞ্জের ইয়া দেখাবে কন্ডাক্টিভিটি। ওটা তো তুমি যে একটা মাল্টিমিটার সেট করছো, ওই মাল্টিমিটার তো পড়তে পারবে না এটা, ঠিক না। তো এই প্রবলেমটা ফেস হলো একবার শেষে গিয়ে তখন তো আর কিছু করার নেই, মানে অলরেডি তখন আর নতুন করে সে একটা মাল্টিমিটার কিনবে বা এই রেঞ্জে কিভাবে করে ও জানে না, তো আর তখন তখন দেরি হয়ে গেছে already। তো এই জন্য শেষ পর্যন্ত মানে এই এই শেষের জন্য বসে থাকা যাবে না যে না আমি লাস্ট উইকে এটা করবো, আমার তো সব জানি এটা তো সোজা, এটা শেষ উইকে করব। এটা না করে যত তাড়াতাড়ি সম্ভব তুমি আগে করে রাখলে তো তোমার কেউ বকা দিবে না, ঠিক না। আর শেষের দিকে দেখা যায় যে তোমাদের কুইজ ল্যাবের যে এগুলোর মধ্যে ব্যস্ত থাকা হয়। তো তোমার আরো তুমি এটা নষ্ট হয়ে মানে তোমার যে থাকে একটা, তোমার যে প্ল্যান থাকে, তো প্ল্যান গুলো পিছিয়ে থাকে আর কি। তো ওই টিমে কিভাবে কাজ করতে হয় ওইটা একটু শিখতে হবে, যে না আমি টিমে কিভাবে কাজ করে, আমি একজন পার্টনার, ওই পার্টনার আমার একটা কন্ট্রিবিউশন যাতে থাকে, ঠিক আছে না। এটা তো ট্রেনিং, যে আমি নিজে নিজে কিছু একটা করব, এটা একটা ভালো একটা ট্রেনিং। আর তোমার দায়িত্ব, তোমার ভাগ করে নিবে দায়িত্ব, ওই দায়িত্বটা যাতে তোমার কারণে অন্যরা কেউ সাফার না করে, প্রবলেমে না পড়ে। তোমাকে একটা জিনিস দেখতে বলছে, তুমি এই জিনিসটা যত সম্ভব তাড়াতাড়ি দেখে তুমি রিপোর্ট করলা যে না হ্যাঁ এটা ঠিক আছে না। ওইগুলা তোমরা নিজেদের তৈরি করবা, টিমে কিভাবে কাজ করতে হয়, তোমার কারণে কারো প্রবলেম না হয়, ওইগুলোর দিকে তোমার একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা এখানে ওই যে তোমার গদবাঁধা কিছু আছে, ওই তোমার কোর্সের ওই যে ওই ওবির জন্য কিছু কথাবার্তা আছে এখানে, কেন যে আমরা এটা করতেছি, আমাদের কিছু কোর্স আউটকাম আছে। কোর্স আউটকামের মধ্যে ওই যে তোমার আইডেন্টিফাই ডিজাইন কেমনে আমি করব, এরপরে কেমনে কনসেপ্টরে আমি এটারে ম্যাটেরিয়ালাইজ করব, আর এই ম্যাটেরিয়ালাইজ করার জন্য আমার কিছু ডাটা কালেকশন লাগবে, আমি কিছু এই লিটারেচার ঘাটবো, ঠিক আছে না। এরপরে হলো এক্সিকিউট, হাতে কলমে আমি প্রজেক্টটা করব। এরপরে হলো তুমি এই যে ডিজাইনটা করবা ওইটা হলো আহ, এই প্রফেশনাল আর এথিক্যাল রেসপন্সিবিলিটি যাতে পুরোপুরি থাকে, এটা হলো গদবাঁধা, এটা এমন কিছু না, ঠিক আছে। এইগুলো আবার আমরা ওই যে আমাদের যে 12টা পিও আছে ওইটা যাতে এখানে ফুলফিল করে,
ওটা হলো আমাদের আহ, আমাদের ওই এমএমই যদি অ্যাক্রিডিটেশন করতে হয় তাইলে যে পিও ম্যাপিং লাগে, তোমরা এগুলো তো শুনছো, ওই যে মিলানো লাগে, এই মিলানোর জন্য ক্যাপস্টোন আর আমাদের হইলো ডিজাইন থিসিস, ওইগুলোর মধ্যে তোমার এই জিনিসগুলো সুন্দর করে আসে আর কি। এই ইঞ্জিনিয়ারিং ডিজাইন, কমপ্লেক্স ডিজাইন যেগুলো, ওই রিলেটেড প্রবলেমগুলো এখানে সুন্দর সলভ হয় আর কি। ঠিক আছে, এখানে এমনি কোর্সের কিছু আউটকাম দেওয়া আছে, যেটা হলো আমাদের ওই যে মেইন ইয়ার মধ্যে আছে, এই কোর্সের ওবির স্ট্রাকচারের মধ্যে আছে যে একটা সিলেকশন হবে, এরপরে টেস্ট প্ল্যান, টেস্ট অ্যানালাইসিস, ডকুমেন্টেশন, টিম অ্যাসেসমেন্ট, মিটিং, টিম প্রজেক্ট ওয়ার্ক, ফাইনাল প্রেজেন্টেশন। এটা হলো থিওরিটিক্যাল, ঠিক আছে না, এটা থিওরিটিক্যাল। এর মধ্যে মেইন হলো ফাইনাল ডেমনস্ট্রেশন প্রেজেন্টেশন, আর একটা হলো তোমার ডকুমেন্টেশন, ওই যে প্রপোজালটা, এটা হলো মেইন। ঠিক আছে, আর গ্রেডিং তো বলছি যে এটা হলো তোমার মেইন হলো ডেমনস্ট্রেশন, সেকেন্ড টার্মে ডেমনস্ট্রেশন, এরপরে তোমার ফাইনাল মার্ক যাবে। আর আমাদের নিজস্ব কিছু রিউব্রিক থাকবে, আমরা ওইখানে আমরা কে ইন্ডিভিজুয়ালি কত নাম্বার পাবে ওইটা আমরা আলাদা আলাদা ডকুমেন্টেশন করব। ওইটা হলো আমরা টিচাররা করব। আর মেইন একটা ডেমনস্ট্রেশনের ওইটার আলাদা মার্ক থাকে, গ্রুপ মার্ক। ঠিক আছে না, ধরো ইন্ডিভিজুয়াল যেটা হলো তুমি কোনো ক্লাসে মিস দিলা কিনা, তোমার টিচারের সাথে দেখা করো নাই, ওই রকম একটা কিছু এটা মার্ক করে রেখে দিবে আর কি। আচ্ছা, এটা হলো, আর এখানে হলো তোমার এক একজনের জন্য এক এক রকম গ্রেডিং এরিয়া হবে। ধরো তুমি একটা সিম্পল একটা প্রজেক্ট নিছো, তুমি এটা কমপ্লিট করছো, তো ওইটার মার্ক, আর সে একটা কমপ্লেক্স ডিজাইন করছিল, সে পুরোটা করতে পারেনি, তো এটা মানে না যে তোমার থেকে সে খারাপ পাবে। ঠিক আছে না, ওইটা আমরা জাজ করবো ওই ওই কমপ্লেক্সিটি দেখে। আর কিছু উদাহরণ দেয়া আছে এখানে। আহ, ধরো আমরা এই যে বলতেছি ক্যাপশন ক্যাপশন প্রজেক্ট, ক্যাপশন প্রজেক্ট গুলো তাহলে কিরকম হয়, এটা উদাহরণ দিছি আমরা কিছু, যে অনেক আগে থেকে, ধরো 1995 সালে মেরিল্যান্ড ইউনিভার্সিটি, ওইখানে তোমার প্রথম দিকে যে ক্যাপশন গুলো হইতো তার কিছু উদাহরণ দেওয়া আছে। যেমন একটা কম্পোজিট টেনসাইল টেস্টার, এই ধরো পলিমার কম্পোজিট, ওইটার টেনসাইল টেস্ট করবে, তার জন্য কি ধরনের ডিজাইন করতে হবে। তা নর্মাল টেনসাইল টেস্টিং এ ধরো মেটালিক টেনসাইল ওটা তো লোড বেশি থাকে, টেনসাইলের ক্ষেত্রে লোড আরেক রকম থাকে, ডিফরমেশন দুই রকম হয়, ওইটাকে আলাদা ধরা যায় কিনা। একটা পলিমারের মধ্যে ধরো তুমি একটা স্টিফ কম্পোনেন্ট আছে, কম্পোজিট বানাইলে খুব স্টিফ, আরেকটা হলো তোমার পলিমার যেটা স্টিফ না, তো ওই 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 টেনসাইল টেস্টটা কিরকম করবা, এটার জন্য একটা কম্পোজিট টেনসাইল টেস্ট বানাইছে। এরপরে তোমার ড্রপ ওয়েট ইম্প্যাক্ট টেস্টার প্রথম দিকে, এগুলো হলো তোমার 1995 সালের ঘটনা। যেমন ওই ইয়ার মধ্যে, এই আন্ডার গ্রাজুয়েটেই তারা একটা ফ্যাটিক টেস্টার বানাইছে, যেখানে তোমার এই অসিলেশন থাকবে, তোমার পিজোইলেকট্রিক কিছু একটা দিবে, যে অসিলেশন থাকবে, অসিলেশনের মধ্যে তোমার ফ্যাটিক হবে, এই একটা ফ্যাটিক টেস্টার বানাইছে আর কি। এরপরে তোমার পারমিউটি ডিটেক্টর, এটা হলো তোমার কত 1995 সালের ঘটনা এটা। আমি যদি রিসেন্টে আসতে থাকি, এটা কত, এটা 2021। এইগুলো আবার একটু মোর রিসার্চ বেস, ধরো করোশন রিলায়েবিলিটি অ্যাসেসমেন্ট অফ মেটালিক ফিক্সচার। ঠিক আছে, মেটালিক ফিক্সচারের করোশন অ্যাসেস করবে, মনিটর করবে। ঠিক আছে, তো এটার উদ্দেশ্য হলো যে আমি যদি অ্যাসেস করতে পারি, আমি যদি জানতে পারি যে করোশন এই রেটে হয়, তাহলে আমি প্রোটেকশন কেমনে করব, আমার প্রোটেকশন দরকার আছে কিনা। মেটালিক ফিক্সচার মানে ওই যে বিভিন্ন এই জয়েন্ট টয়েন্ট আর কি, কিছু দিয়ে ধরা, ক্লিপ থাকে না, ক্লিপ টাইপ মেটালিক ক্লিপ, এই ক্লিপগুলা গ্যালভানাইজেশন প্রসেসে কিছু ক্লিপ ইউজ হয়। তোমার অবজেক্ট গুলা, তুমি একটা যে পার্ট গুলারে গ্যালভানাইজেশন করবা, ওটা একটা কিছু দিয়ে ধরতে হয়, তারপরে ওই চুবাইতে হয়, ঠিক না। তো যেটা দিয়ে তুমি ধরবা ওই তোমার ইয়াটা কম্পোনেন্টটা গ্যালভানাইজ করার জন্য, ওইটা তো এই একবার গ্যালভানাইজেশন হবে, এরপরে তুমি যে সময় ওই অ্যাসিড
ওই ইয়া করবা, মেটালের সারফেস ক্লিন করবা, তখন ওর মধ্যে অ্যাসিড লাগবে। তো এই যে চেঞ্জ গুলো আসবে, তো এই চেঞ্জ গুলা হইলে তোমার এই করশন কিরকম হবে ওটা আমি প্রেডিক্ট করবো যে না এত করশন হয়, তাহলে আমার কি ধরনের ম্যাটেরিয়াল সিলেকশন লাগবে অথবা কি প্রোটেকশন লাগবে আমার ওই ফিক্সচার গুলোর জন্য, ওইটা তুমি একটা ইয়া করবা। এটা উদ্দেশ্য। এরপরে তোমার রুট ফেলিয়ার কজ হবে নিকেল ব্রোঞ্জ বোল্ট সি ওয়াটারে, ঠিক আছে? এটা মোর তোমার রিসার্চ টাইপ। এরপরে তোমার এই হ্যান্ড রেল, এই পলিমেরিক হ্যান্ড রেল, এগুলো সব হইলো তোমার স্পেসিফিক। আর এই স্পেসিফিক হওয়ার কারণ হলো যে ওই ওদের প্রত্যেকটা কাজের একজন স্পন্সর থাকে। ধরো এই রিসার্চটা হবে, এটা হলো একটা ইন্ডাস্ট্রি রিসার্চ, তার কিছু প্রবলেম আছে, তো এটা ইউনিভার্সিটির সাথে লিয়াজো করে, তাহলে ওই প্রবলেমটার সলিউশন, প্রবলেমটার কারণ কি, রুট কজটা বাইর করা, এরপরে ওই ওই অনুযায়ী তার একটা ইয়া দেওয়া। তো এইগুলা বেশিরভাগই এই যে ফিক্সচার, এগুলা একটা কোনো একটা স্পেসিফিক ইন্ডাস্ট্রি। ধরো ওই যে নিকেল অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ, এটা একটা স্পেসিফিক ইন্ডাস্ট্রি, তার কাজ। এরপরে ফাইবার গ্লাস ইনফোর্স হ্যান্ড রেল হলো কিছু একটা কম্পোনেন্ট, ওই যে যে হ্যান্ড যেটাতে ধরবে ধরবে আর কি হ্যান্ড রেল। তো এইগুলো স্পেসিফিক কম্পোনেন্ট, তো একটা নির্দিষ্ট ইন্ডাস্ট্রি এগুলো জিনিস। তো ওই অনুযায়ী ওরা এই 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 যে ক্যাপশন কোর্স গুলা ডিজাইন হয় তাদের প্রবলেম গুলো অনুযায়ী। এটা যেটা বুঝে গেল আর কি। এরপরে হলো এই টেক্সন এনএমেরই আমরা 2021-এ দেখলাম। এরপরে 2022-এ আসার পরে আমরা আবার দেখতেছি যে তখন দেখো নিচের প্রজেক্টটা দেখো, মিটিগেটিং করোশন ডিগ্রেডেশন অফ মেটালিক ফিক্সচার ইউজড ইন দ্য গ্যালভানিক প্রসেস। আগেরটাই ছিল যে অ্যাসেস করা কেন কিরকম ইয়া হয়, এই যে আমার একটা কোম্পানির ফিক্সচারটা এটার মধ্যে কিরকম আহ, এই করোশন হয়। এটা ছিল শুধু অ্যাসেসমেন্ট কি ধরনের করেকশন হয়, করোশন রেট বাইর করা, করোশনের কারণে সারফেসে চেঞ্জ হয়, ওটুক অ্যাসেস। আর এরপরে আসলো, পরের বছরে আসলো ওইটারে কিভাবে মিটিগেট করা যায়, মানে ডিগ্রেডেশনটা কিভাবে রোধ করা যায়। এই প্রজেক্টের এটা কন্টিনিউশন, ঠিক আছে না? এটা কন্টিনিউশন। তো মানে এটা হলো তাহলে তোমার ওই যে আগের কাজটাও এখানে আগায় নেওয়া যায়, এটা একটা উদাহরণ আর কি, যে আমি আগে কিছু কাজ করলো, তো এইখানে এটা আগায় নেওয়া যায়। তাহলে তোমার ধরো মেথড মাইক্রোস্ট্রাকচার ইভলিউশন, এটা তোমার ইয়া মোটামুটি রিসার্চ টাইপ কাজ। মডেলিং গাইডেড ডিসকভারি নিউ অল্টারনেটিভ, এটাও একটা তোমার রিসার্চ টাইপ, ঠিক আছে না? মানে এখন আগে আগে হয়তো একটা ইয়া ছিল, এই একটা বাউন্ডারি ছিল, এখন আসলে তোমার ওই রিসার্চ আর ইয়ার ক্যাপশনের আসলে কোনো বাউন্ডারি নাই আর কি। কারেন্ট যে ট্রেন্ড, ঠিক আছে না, ওইটার মধ্যে আসলে কোনো বাউন্ডারি নাই। ধরো তোমার অ্যানিলিং এনহ্যান্সমেন্ট ফটোভোলটাইক অ্যাবজর্বার লেয়ার, এটা রিসার্চ বেস। এরপরে অ্যাপিটেক্সিয়াল স্ট্রেইন অন মাল্টি ট্রানজিস্টর, একটা অ্যালয়ের মধ্যে, ওটাও একটা রিসার্চ টাইপ, ঠিক আছে না? এখন মোটামুটি একটা রিসার্চ টাইপ কাজ হয়, শুধু ডিজাইন না। এরপরে তোমার কানাডার একটা ইউনিভার্সিটির কি হয়েছে তোমার কিছু উদাহরণ দেওয়া আছে। অ্যাডভান্স ম্যাটেরিয়াল এন্ড ফেব্রিকেশন, মানে সে অ্যাডভান্স ম্যাটেরিয়াল ডেভেলপ করবে, তারপরে একটা থার্মাল ইনসুলেশন প্রপার্টি দিবে, একটা স্পেসিফিক একটা পার্টে। এরপরে তোমার কম্পিউটেশনাল মডেলিং এটাও তোমার এই ক্যাপশন ডিজাইন হিসেবে কাজ হয়েছে আর কি। ফ্যাটিক ক্র্যাক গ্রোথ হবে টারবাইনে, তো ওইখানে তোমার কম্পিউটেশনাল মডেলিং, মানে এটা থিওরিটিক্যাল কাজ টোটালি। এরপরে তোমার ডেভেলপ টেনসাইল টেস্টার, এক্স-রে ক্রোমাটোগ্রাফি, মানে তোমার ইনসিটু টেনসাইল করবে এবং টোমোগ্রাফি করবে, মানে 3D ইয়া নিবে, 3D ভিউ নিবে, 3 ডাইমেনশনাল। সে আহ, যে টেনসিল করার সময় যে চেঞ্জ গুলো আসে ওইটা সে ইয়া নিবে, দেখবে। তো এই ধরনের কিছু আছে। এটা হইলো তোমার, এটা কত সালের, এটা হলো 2022 সালের স্প্রে ড্রায়ার,
ইউজেবল প্যাকেজিং, ইথিলিন মোটর অয়েল, ব্রেন মাইক্রোডায়ালিসিস, মানে এখানে তোমার কিছু অ্যাডভান্স লেভেলের কাজ এগুলো সব। ঠিক আছে, প্রোটিন প্রোডাকশন, এগুলো সব অ্যাডভান্স। স্যার একটা কোশ্চেন ছিল, এই হ্যাঁ, উনারা ওই ইউনিভার্সিটি অফ নেভাডা সামথিং, উনারাও কি থার্ড ইয়ারে এটা করে না নাকি? না, কেউ থার্ড ইয়ারে করে না, সব আচ্ছা, ফোর্থ ইয়ারে, সবে ফোর্থ ইয়ারে করে। জি স্যার। আর স্যার আমাদের কি স্পন্সরের কোনো ব্যবস্থা আছে নাকি? স্পন্সরের ব্যবস্থা এখন তোমাদের কোর্স যে টিচার জি স্যার। প্রজেক্ট সিলেকশনের সময় করতে পারে, করতে পারে। মানে কোর্স টিচার? হ্যাঁ, ব্যবস্থা করতে পারে। যদি না মানে করে সেক্ষেত্রে কি আমাদের নিজেদের টাকা দিয়ে করতে হবে এটা? না, গতবারে যেটা হয়েছে নিজেদের টাকাতে করছে, কিন্তু মানে ওরা আর আমার কাছে আসে নাই, তাহলে যে খরচগুলো হয়েছে ওইটা আমি হয়তো এই ইউনিভার্সিটি দিলে হয়তো কিছু টাকা ব্যাক করতো আর কি। এখন যেটা কাজ হবে যে মানে ওটা তো গতবার ওই প্রথমবার ছিল তো, ওই ডিজাইন করতে করতে আমি কত টাকা চাপবো করতে করতে টার্ম শেষ হয়ে গেছে আর কি, পুরো ইয়ারই শেষ হয়ে গেছে। তো এই জন্য এখন যেটা করতে হবে এটা আর কি আমাদের আমাদের ফ্যাকাল্টিদের কাজ আর কি। আমরা তিনজনের কাজ হলো আনুমানিক একটা অ্যামাউন্ট অলরেডি চাওয়া, কিছু অ্যামাউন্ট, বেশি তো দিবে না, হয়তো 20-25 হাজার টাকা আমরা গ্রুপ ওয়াইজ কিছু টাকা চাইতে পারি আর কি। কিন্তু গতবার যেটা করছে ওটা হলো সেলফ ফাইন্যান্স, মানে পুরোটাই প্রজেক্ট যারা ডেভেলপ করছে স্টুডেন্টে বিয়ার করছে গতবার। গতবারের যে ছিল এই এইগুলা এই এই ধরনের 10টা প্রোডাক্ট ছিল। এর মধ্যে প্রথম গ্রুপ ছিল একটা ডিক্যাপেনিং ফিল্টার ইউজ করছে, তারা বাইর করতে চেষ্টা করছে, ডিজাইন করতে চেষ্টা করছে, যেটা দিয়ে তুমি ওই ক্যাফেনটা যাতে ফিল্টার হয়ে যায় ওটা করার চেষ্টা করছে। ওরা দিছিল বেভারেজ, কিন্তু বেভারেজে যায় নাই, ওরা পরে কফি মেকিং এ চলে গেছিল, কফির যে ক্যাফেইন ওইটাতে চলে গেছিল। এরপরে হাইড্রোজেন ইভলিউশন করছে, ওটা গ্রিন হয় নাই, কিন্তু হাইড্রোজেন ইভলিউশন হয়েছে আর কি ওয়েস্ট ওয়াটার থেকে। মানে গ্রিন ওই হিসেবে গ্রিন যে ওয়েস্ট ওয়াটার যেহেতু ক্লিনিং হয়েছে এই হিসেবে এটা গ্রিন, কিন্তু যে এনার্জি লাগছে ওটা তোরা নর্মাল ইলেকট্রিসিটি ইউজ করছে, যেখানে তোমার ওটা গ্রিন হইলো না আর কি, টোটাল গ্রিন হয়নি। এরপরে ডেভেলপমেন্ট অটো, এই যে বললাম স্প্রে প্যারালাইসিস সিস্টেম, এটা মোটামুটি একটা করছে, মোটামুটি। কিন্তু উম, মানে ওর কাজ কিরকম হয়, এটি কি আসলেও থিন ফিল্ম হয় কি না, ও ও ওই ওগুলো আসলে দেখেনি আর কি। মানে মানে কাজ হয়েছে ওটুকি, কিন্তু কত ঠিক হয়েছে কত থিন হয়েছে, কেমন হয়েছে ওগুলো তারা আর ওইদিকে যাইতে পারেনি। 4 নম্বরে ছিল করোশন সেন্সর, বললাম যে পিএইচ মিটার ইউজিং কন্ডাক্টিং পলিমার, কন্ডাক্টিং পলিমার ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু করোশন সেন্সর হিসেবে ইউজ করতে পারেনি। এরপরে এটা বলে ম্যাগনেসিয়াম বায়োরিজলভেবল রেডিয়াস আলনা ফ্র্যাকচার, এই বোন ইমপ্ল্যান্টের জন্য যেটা করছিল ওরা, আহ, আহ, একটা কিছু তৈরি করছে আর কি, কিন্তু ওটা যে বোন হিসেবে ইউজ হবে ওইটার কোনো প্রুফ নিতে পারেনি। 6, এরপরে হলো তোমার একটা নজল ডিজাইন করতে চাইছিল, যেটা হলো হাই এন্ট্রপি হলে হবে আর কি। তো ওইখানে তোমার কিছু প্রেডিকশন দিছে, কিন্তু ওই প্রেডিকশন তোমার ঠিক আছে কিনা ওইগুলা তারা ওই ভ্যালিডিটি এগুলা ভালো হয়নি আর কি। এরপরে তোমার 7 নম্বরে ছিল হইলো আর্সেনিক রিমুভাল, তারা একটা এই কম্পাউন্ড বানাইছে ম্যাগনেসিয়াম ফেরাইট, এই ম্যাগনেসিয়াম ফেরাইট দিয়ে আর্সেনিক রিমুভাল করার চেষ্টা করছে। ম্যাগনেসিয়াম ফেরাইট বানাইছে, কিন্তু আর্সেনিক রিমুভালের জন্য যে ডিজাইন ওটা সুন্দর হয়নি, মানে এটা কোথায় ইউজ করবে, কিভাবে ইউজ করবে, ওটার ফ্লো কিরকম হবে, ওইগুলা ডিজাইনে ছিল না। তো এগুলা কখন হবে, তুমি যে সময় প্রথম থেকেই তুমি যে সময় করতে থাকবে তখন ইমপ্রুভমেন্ট হইতে থাকবে, তুমি একটু করছো তো আর কি করা যায়, তো তুমি যদি শেষ পর্যন্ত বসে থাকো তাহলে শেষে গিয়ে যতটুক হওয়ার ওটুক হবে, বেশি হবে না। যে গ্যাপ গুলা থাকবে ওইগুলা তুমি ফিল আপ করতে পারবে না।
ঠিক আছে না, এই জন্য কাজ শুরু করে দিতে হবে আগে, যে লাইট ওয়েট প্লাস্টিক কম্পোজিট ব্রিক ইন্ডাস্ট্রিয়াল ওয়েট, এটা কিছুই হয়নি শেষ পর্যন্ত। এরপরে 4 পয়েন্ট প্রব, এটা একটা ওরা স্ট্রাকচার ডেভেলপ করছে যেটাতে মাপা যায়, কিন্তু থিন ফিল্ম অন ফ্লেক্সিবল, এটা এরা করতে পারে না আর কি। মানে ফ্লেক্সিবল সাবস্ট্রেটে গেলে তোমার তো যে থিন ফিল্ম হবে ওটার কন্ডাক্টিভিটি অনেক কম থাকবে, তো ওরা ওই রেঞ্জে ওরা চিন্তা করতে পারে না, মানে দেরি হয়ে গেছে। এরপরে তোমার সিঙ্গেল ইউজ ব্যাগ কিছু তৈরি করছে, এটা হাতে কলমে কিছু তৈরি হয়েছে। আহ, এটা ন্যাচারালি ফাইবার থেকে, হ্যাঁ সেলুলোজ থেকে ওরা একটা কিছু বানানোর চেষ্টা করছে, এটা মোটামুটি একটা কিছু তৈরি হয়েছে। অত বেশি সুন্দর হয়নি, কিন্তু এটা হয়েছে মোটামুটি। তো আমার শেষ যে স্লাইড এটা হইলো যে এমন তোমার ওই সবসময় যে তোমার সফিস্টিকেটেড হইতে হবে এমন না, যে আমার খুব সফিস্টিকেটেড একটা কিছু হইতে হবে, টেকনিক্যালি খুব বড় কিছু। এটা দেখো একটা উদাহরণ, এটা হলো 2021 সালের, ঠিক আছে, 2021 সালের একটা আহ, এই ক্যাপশনের প্রজেক্টের একটা উদাহরণ, যেখানে হইলো তোমার কি আহ, একটা হ্যামার বানাইছে তারা। হ্যামারটা হইলো আহ, থর, ধর, থরের হ্যান্ডসার। হ্যাঁ। তো এটা তো আমি আমি বুঝতেছি না এটা কি জিনিস, এটা কি অনেক শক্তিশালী কিছু হবে? স্যার থর হ্যামার ইজ স্যার লাইক অনেক মানে কেউ তুলতে শক্তিশালী পারবে স্যার। না, তো গড শক্তিশালী অফ ওই থার। ধরনের, ওই ধরনের ম্যাটেরিয়াল তো তারা ডেভেলপ করে নাই মনে হয় নিশ্চয়ই। এখানে তো মানে নর্মাল লেখা আছে যে ওই এই তোমার হিস্ট্রি চ্যানেলে যেভাবে আহ, যেভাবে তোমার নর্মাল স্টিল ব্রেক করে, হ্যাঁ, তো তা না, ঠিক না? হ্যাঁ, মানে হ্যামারটা যেমন কোনো এই যে কি? বিশেষ কিছু না, ঠিক না, হ্যামার শুড নট বি লার্জার দেন 20 ইঞ্চ, 20 ইঞ্চির বড় হইতে পারবে না, এটা 6 পাউন্ডের বেশি হইতে পারবে না, ঠিক আছে না, দেখতে ওই ওই ব্যাটার হ্যামারের মতো হবে, এই তো। স্যার ওই তো হ্যামার এটা তো দিয়ে স্যার স্যার ওই লাইটনিং বের চেহারাটাই হয়, মানে কপি বজ্র করার বের চেষ্টা হয়। করছে। হ্যাঁ, মানে এখানে হইলো ওই যে আগেকার দিনে কিভাবে বানায়, ধরো পিটাই পিটাই বানাইতো না, ওই হয়তো ওই কনসেপ্টটা নিতে চেষ্টা করছে আর কি, ঠিক না? যাই জি হোক, স্যার। মানে এটা তো আমার কাছে মনে হয় না যে অনেক ইয়া কিছু, এই কাস্টিং করে বানাইছে, ঠিক না, কাস্টিং করে বানানো হয়েছে, বেস্ট কোয়ালিটি, মানে। তো এটা তো আমার মনে হয় এমন কিছু না, নিয়ার নেট শিফট একবারে, যাতে তোমার ওই যে ডিজাইনটা একবারে ওই কাস্টিং গেটের মেটের, এরপরে যে সিঙ্কেজ হবে এগুলা সব ক্যালকুলেট করে যাতে তোমার এক্সাক্ট হয়। ওই যে নিচে দেখো দুই পাশে দুইটা হ্যামার তৈরি হয়েছে একবারে এক্সাক্ট জি শেপের। স্যার, তো সাথে এটা স্যার ওই এটা যে তো আমার মনে হয় না যে অনেক সফিস্টিকেটেড, অনেক কমপ্লিকেটেড কোনো কিছু। মানে এই জন্য এটা দেখানোর উদ্দেশ্য হলো যে এই মানে তোমার, তুমি যে ডিজাইনটা করবে এটা এমন না যে একবারে অনেক হাই ফাই হইতে হবে, একবারে স্পেস টেকনোলজি হইতে হবে, এমন কিছু না, ঠিক আছে না, মানে ভয় পাওয়ার কিছু নাই। তুমি তোমার মতো করে একটু ইমপ্রেস, ধরো এটা ম্যাটেরিয়াল সায়েন্সের জন্য এই কাস্টিং একটা ডিজাইন করা, আহ, এটাও একটা ক্যাপশন প্রজেক্ট, ঠিক আছে না? এটা ডিজাইন করলা যে আমি এই প্রোডাক্টটা তৈরি করব, তো এই প্রোডাক্টটা তৈরি করতে গেলে আমার কি কি করা লাগবে, হাতে কলমে তুমি এনে শিখলা। আমার কথা বুঝতে পারছো না? তুমি প্রফেশনাল, তুমি যে তোমার যে কাস্টিং এর যে জ্ঞান আছে এটা তুমি তুমি কাজে লাগাইলে এখানে, ঠিক আছে না? তোমার খুব এখানে অনেক বড় জ্ঞান দরকার নাই, মানে অনেক কিছু দরকার জানা, ম্যাটেরিয়াল সায়েন্সের অনেক শাখা জানা দরকার এরকম না। তুমি একটা স্পেসিফিক ওইটা জানিয়ে তুমি এখানে তোমার ইমপ্লিমেন্ট করলা হাতে কলমে, ঠিক আছে না? মানে এটা হইলো যে তুমি এই এই স্লাইডটা দেওয়ার উদ্দেশ্য হইলো যে তুমি কি ধরনের প্রজেক্ট সিলেক্ট করবা যাতে তোমার আয়ত্তের মধ্যে থাকে। তুমি এমন কিছু নিলা যেটা তোমার আয়ত্তের বাইরে চলে গেল, ওইটা যাতে না। আর পিছনের স্লাইড গুলো হইলো দেখানোর উদ্দেশ্য হলো যে না, তুমি অনেক সময় যে তুমি আয়ত্ত তুমি হয়তো চিন্তা করতে পারতেছো না যেটা আমার আয়ত্তের মধ্যে কিনা, কিন্তু তারপরেও দেখা যাবে যে এটা তুমি পারবা, যেহেতু তুমি ইঞ্জিনিয়ারিং তোমার ব্যাকগ্রাউন্ড, তুমি তুমি প্রফেশনাল কারো কারো হেল্প নিয়ে
তুমি কতগুলো জিনিস তুমি পারবা। ধরো ইলেকট্রিক্যাল, এই আরডিনো, হ্যাঁ এটা কি বলে, আরডিনো নাকি, ওই যে ধরো ইন্টারফেস যায় জি তোমার স্যার, কম্পিউটার। আরডুইনো আরডুইনো জি স্যার। তো এই ইন্টারফেস গুলা এটা তো তুমি আবিষ্কার করতে পারবে না, ঠিক না? এখন কিন্তু এটা মার্কেটে পাওয়া যায়, ঠিক আছে না? আর এটা কিভাবে ইন্টারফেস করতে হয় তোমার একটা সিস্টেমের সাথে, তোমার কম্পিউটারের সাথে, ওই অটোমেশন করার জন্য এগুলো অলরেডি ডেভেলপ আছে। তাহলে তুমি কি করতে হবে, আরেকজনের সাহায্য নেওয়া লাগবে। ধরো কোড লিখতে হয়, এই কোড লিখতে হয়, তো এই কোড লেখাও তোমার এখন আছে, পাওয়া যায়। তো অনেক কঠিন কিছু না, অনেক জিনিসই অনেক সহজে হয়ে গেছে মানে। তো এই জিনিসগুলো চিন্তা করলে দেখা যাবে যে অনেক কঠিন, কিন্তু অনেক এগুলা অত এখন আর অত বেশি কঠিন না। ঠিক আছে না? তো এর মধ্যেখানে তোমার একটা কিছু করতে হবে। তুমি এই শুনতে মনে হবে যে অনেক এই এক্সেপশনাল, অনেক সফিস্টিকেটেড, কিন্তু আসলে অত বেশি সফিস্টিকেটেড না। ঠিক আছে না? যেমন এইখানে যেমন ওই হ্যামারটা বানাইছে ওটা সফিস্টিকেটেড না, কিন্তু তারপরেও তোমার এখানে তোমার কাজে লাগাইতে হবে, ঠিক না? একবারে নেট ফিনিশ, যাতে কোনো ফিনিশিং অপারেশন না লাগে এইভাবে বানাবা। তাহলে ওই ধরনের তুমি একটা ডিজাইন করবা, তুমি মোলটা কোথায় করবা, কাস্টিংটা কোথায় করবা, মোলটা কিসের হবে। তো তুমি এগুলা তোমার এই লেখাপড়াটা এখানে কাজে লাগবে। ঠিক আছে না? এরকম সিম্পলও হইতে পারে, একটু সফিস্টিকেটেড হইতে পারে। সফিস্টিকেটেড হইতে পারে কারণ অনেক জিনিস এখন তোমাদের কাছে অনেক ইজি, তুমি এটা করতে পারবা আর কি। মানে ভয়ের কিছু নাই। এখন কাজ হইলো যে তোমার একটা করা, ভালো একটা প্রজেক্ট ডেভেলপ করা, যেটা দেখতে একটু ইমপ্রেসিভ হয়। এইবার যেহেতু প্রথমবার ছিল, আমরা এটা ডেমনস্ট্রেশনটা ইন হাউস করছি, মানে কাউরে ডাকি নেই। আমাদের তিনজন শুধু ছিল, আমরা তিনজনই শুধু আহ এই ডেমনস্ট্রেশনে ছিলাম, বা আর কেউ ছিল না। এই মানে মার্কিং আমরা করছি, ডেমনস্ট্রেশন আমরা দেখছি, তো অন্য কেউ ছিল না আর কি। তো এইবার যেটা হবে, এইবার এটা ইউনিভার্সিটি ওয়াইজ আমরা এটা ডেমনস্ট্রেশন করব, মানে সবাই দেখবে আর কি। আমাদের 10টা প্রজেক্ট, এটা ডেমনস্ট্রেশনটা হবে একটা বুয়েট ওয়াইজ, সবাই যাতে দেখে যে এই বুয়েটের এমএমএ ছেলেরা থার্ড ইয়ারের শেষে এই একটা প্রজেক্ট ডেভেলপ করছে। এটা আমরা ডিসপ্লে করবো আর কি সবার সামনে। ঠিক আছে না? তাহলে তার জন্য ওইরকম ভাবে যেহেতু এটা একটা আহ, উম, তুমি এবং তোমার ডিপার্টমেন্ট, তার জন্য ওইভাবে তুমি ডিজাইনটা করবা। ঠিক আছে না? একবারে খুব যাতে ইয়াও না হয়ে যায়, দেখতে অড না হয়ে যায়, এরকম কিছু হবে না। এটা তোমরা ডিজাইন যে সময় করো আমি দেখছি যে ভালোই করো, মানে তোমাদের আইডিয়া গুলো খুব সুন্দর হয়, কিন্তু ওই কাজে লাগানোটার ক্ষেত্রে একটু মোর কষ্ট হতে হবে। তোমার আইডিয়া খুব সুন্দর হয়, তোমাদের আইডিয়া কারো খারাপ থাকে না ক্রিয়েটিভ থেকে, কিন্তু ওটা ফর্মুলেট করা, ওটারে ইয়াতে নিয়ে আসা, এই রিয়েলিটিতে নিয়ে আসা, এটা একটু কঠিন হয় আর কি। ওটা ঠিক আছে। এখানে এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। এই যে ক্যাপশন আর থিসিস, আসলে কোনো বাউন্ডারি নাই। এটা আগে হয়তো ছিল, এখন আমি আমি কোনো বাউন্ডারি দেখি না। কিন্তু এই মানে আমি পার্সোনালি যেটা ফিল করি এখন, আমার কাছে মনে হয়েছিল যে কিছু থিসাস কিছু রিসার্চ করতে পারে তার ইমপ্লিমেন্টেশনে। যেমন ধরো কন্ডাক্টিভ পলিমারের ওর রিসার্চ করার কথা ছিল না, ঠিক আছে না? এই না, ওর ছিল যে কন্ডাক্টিভ পলিমার দিয়ে বানানো, সেন্সরটা বানানো। আহ, ঠিক আছে না? তো কন্ডাক্টিভ পলিমারটা তো তোমার অনেক রকমের কন্ডাক্টিভ পলিমার তৈরি করা যায়। তো আমি আমার যেটা ছিল যে এখানে কিছু রিসার্চ হবে কন্ডাক্টিভ পলিমারটা কিভাবে ভালো করা যায়। আরেকটা হলো এটা সেন্স হিসেবে কাজ করে, দুইটা পার্ট। তো এখন তুমি যদি কন্ডাক্টিভ পলিমারের এই তৈরি করতেই অনেক সময় চলে যায়, ওইটার মধ্যে তুমি যদি ম্যাক্সিমাম ইনপুট দিয়ে দাও, তাহলে তোমার সেন্সর আর কখনো হবে না। ঠিক আছে না? তার জন্য আমি যেটা এখন ফিল করি ওইটা হলো যে তোমার এই নতুন ইনফরমেশন জেনারেট করা, নতুন একটা ম্যাটেরিয়াল ডেভেলপ করা, ওইটার থেকে তুমি হাতে কলমে একটা কিছু করা, ওইটা হলো মোর লজিক্যাল, মানে ওইটাই হলো ক্যাপস্টোনের মোর মেইন থিম আর কি। ঠিক আছে না? ধরো তুমি আমার কথাটা বুঝছো কিনা, যে তুমি কন্ডাক্টিভ পলিমার দিয়া তুমি একটা সেন্সর বানাবা। তো ক্যাপস্টোন প্রজেক্টের মূল থিম হবে সেন্সরটা বানানো। আর
তোমার এই সেন্সরটা ওয়ার্কেবল ভালো হওয়ার জন্য তুমি ব্যাক এন্ডে তুমি এই এটার মধ্যে কিছু রিসার্চ করতে পারো, ঠিক আছে না? এক্সিস্টিং লিটারেচার আছে, এক্সিস্টিং যে ফাইন্ডিং আছে ওইখানে অলরেডি এস্টাবলিশ যে এই ম্যাটেরিয়াল গুলা কন্ডাক্টিভ, এটার মধ্যে এই জিনিস দিয়ে দিলে এটা কন্ডাক্টিভ হয়ে যায়। পলিমার নর্মালি নন কন্ডাক্টিভ, এটার মধ্যে যদি তুমি এই জিনিসগুলো দিয়ে দাও, এই পরিমাণ দিয়ে দাও, তখন তোমার এটা কন্ডাক্টিভ হয়ে যায়। তুমি মেটাল দিতে পারো অথবা সিএনটি দিতে পারো অথবা অন্য কার্বন গ্রাফাইট পাউডার দিতে পারো, যেটাই দাও তো কন্ডাক্টিভ হয়ে যায়। কি পরিমাণ দিবা, কতটুকু দিবা, ওটার লিটারেচার অলরেডি এস্টাবলিশ। তোমার ওইগুলা আর নতুন করে তৈরি করার দরকার নেই, মানে ওই গবেষণা করার দরকার নেই। তুমি যেটা করবা এখন ডাইরেক্ট এই কন্ডাক্টিভ পলিমারটা নিয়ে তারপরে তুমি একটা সেন্সর বানাবা, এটা হলো হাতে কলমে কাজ, ঠিক আছে না? এইটা হলো ক্যাপশন। আর ওই কন্ডাক্টিভ পলিমারটা ডেভেলপ করা, আরো কিভাবে ফাংশনালাইজ করা যায়, আরো কিভাবে তোমার এটারে এই আরো সেন্সর হিসেবে ইউজ করার জন্য সেন্সিটিভিটি আরো বাড়ানো যায় কিনা, ঠিক না? লোডিং আরো একটু কমা যায় কিনা। এই যে এই রিসার্চ, এইটা হলো থিসিস, ঠিক আছে? হ্যাঁ বলো, কি প্রশ্ন? স্যার আমাদের একটা ক্লাস আছে স্যার 12টায়। ও তাহলে শেষ 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 কয়টা বাজে? 12টা বাজে দিচ্ছে না? জি জি স্যার। স্যার। হ্যাঁ 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 হ্যাঁ। স্যার নেক্সট ক্লাসের টিচার অপেক্ষা করতেছে স্যার, আজকে শেষ করলে ভালো হয়। আচ্ছা, নেক্সট ক্লাসে টিচার আবেগতে, তাইলে ওই আমরা এটা পরে আলাপ করবো না, আবার পরে আরেকদিন আমি যে সময় কথা বলবো তখন এটা আলাপ করে দেবো। তাহলে তোমরা এখন যাও তো। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার।